আজকে এখানে খুবই মজার একটা জিনিস শিখি। আগে আমরা একটু দেখি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। তো এখানে বেশ কয়েকটা শব্দ আছে, সেই শব্দগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপর এখানে কি বলা হয়েছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখেন, এই প্রশ্নটা বোঝার আগে আমাদেরকে জানতে হবে যে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি। দেখেন, যে সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে সংখ্যাকে আমরা এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে অবশ্যই কিউ নট ইকুয়াল 0, এই সংখ্যাটাই হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে, তো মনে করেন এ এবং বি, দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা, যেখানে এই দুইটা অবশ্যই সমান নয়। স্বতন্ত্র বাস্তব সংখ্যা মানে এমন দুইটা সংখ্যা নেবেন যে দুইটা সমান নয়, ভিন্ন ভিন্ন দুইটা সংখ্যা নেবেন। ওকে, আচ্ছা, এখন আজকের এই টপিকসের আলোচ্য বিষয় হচ্ছে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। সো মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য কি, বা অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য কি, অথবা ঘনত্ব উপপাদ্য বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। দেখেন, ঘনত্ব উপপাদ্য বা ডেনসিটি থিওরাম আমরা একটু লিখি। ঘনত্ব উপপাদ্য, যদি আপনার পরীক্ষাতে বলে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ব উপপাদ্যটি বর্ণনা করো, তাহলে আপনাকে মূলদ সংখ্যার ক্ষেত্রে যে ঘনত্ব উপপাদ্যটা আছে সেটা, এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে ঘনত্ব উপপাদ্য আছে সেইটা, এই দুইটাই কিন্তু আপনাকে তখন প্রুফ করতে হবে। অর্থাৎ যদি পরীক্ষাতে আসে যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ব উপপাদ্য বর্ণনা এবং প্রুফ প্রমাণ করো, সেক্ষেত্রে আপনাকে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা দুইটাই প্রমাণ করে দেখাতে হবে। আর যদি শুধু এভাবে উল্লেখ করে দেয় যে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান, মূলদ সংখ্যা বললে সেটা হচ্ছে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। আর যদি আপনার বলে যে অমূলদ সংখ্যা বিদ্যমান, তাহলে সেটা হচ্ছে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? অলমোস্ট একই বিষয়। সো বিষয়টা আমরা একটু এখানে ফিল করি। মনে করেন এটা হচ্ছে আমাদের একটা আচ্ছা, এটাকে আমরা আরেকটু সামনে গিয়ে এই জিনিসটা আপনাদেরকে বোঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ওকে, ওকে, তো এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এ এবং বি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা, মানে আমরা এ এবং বি দুইটা ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যা। সো আমরা হিসাবে সুবিধার জন্য আমরা ধরে নিলাম এ সমান মনে করেন 2 এবং বি সমান মনে করেন 5। এখানে আপনাকে মনে রাখতে হবে এগুলো কিন্তু স্বতন্ত্র বাস্তব সংখ্যা, অর্থাৎ দুইটা সেম হবে না, দুইটা ভিন্ন হবে। তাই এই দুইটা আমরা ভিন্ন লিখলাম। আর এখানে দেখেন স্বতন্ত্র বাস্তব সংখ্যা, আর যেহেতু দুইটা ভিন্ন হবে তাহলে অবশ্যই একটা ছোট হবে এবং একটা কি হবে, বড় হবে। সো এখানে দেখতে পাচ্ছি বিটা হচ্ছে বড়, সো আমরা এখানে লিখে দিব এ লেস দেন বি। তাহলে অবশ্যই বি মাইনাস এ গ্রেটার দেন 0 হবে। দেখেন, বি মাইনাস এ অর্থাৎ 5 মাইনাস 2 হুইচ ইজ 3, এটা অবশ্যই 0 থেকে বড়। অথবা এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এ লেস দেন বি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 0 লেস দেন বি মাইনাস এ, বা আমরা এখান থেকে বলতে পারি বি মাইনাস এ গ্রেটার দেন 0। একই বিষয়, ঘুরি ফিরি সবকিছু একই জিনিস কিন্তু, ঠিক আছে। ওকে, এখন আমাদের কাজটা কি দেখেন, কাজটা হচ্ছে সো এখানে এখানে এ এবং বি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার কথা বলা হয়েছে, যেখানে এ থেকে বি বড়। সো আমরা হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম এ সমান 2, বি সমান 5। সো আমরা এখানে একটা সংখ্যা রেখা অঙ্কন করি, একটা সংখ্যা রেখা। সো এটা মনে করেন 2, আর এটা আমরা ধরে নিলাম 5। এখানে 1 আছে, মানে 2 3 4 5 আরো আছে, আমি এগুলো লিখলাম না। এখন আপনার কাজ হচ্ছে এই যে আপনার 2 আর এই যে আপনার 5, এই দুইটার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে হবে। এটা হচ্ছে আপনার এখানে মূল কাজ। এখন দেখেন, আমরা প্রথমত হচ্ছে এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা আছে, সেটা আমরা প্রমাণ করবো। আমরা ধরে নিলাম এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা আছে, সেটা হচ্ছে 7/2। এটা হচ্ছে আমরা প্রথম কাজ। তাহলে আমরা 2 এবং 5 এর মধ্যে প্রথম আমরা একটা মূলদ সংখ্যা পেয়ে গেলাম। তারপর আমরা দেখাবো যে 2 এবং 7/2 এর মধ্যে আরেকটা মূলদ সংখ্যা আছে, আবার এই দুইটার মধ্যে আরেকটা মূলদ সংখ্যা আছে। তারপর দেখাবো এই 2 এবং এখানে যে সংখ্যাটা বের হবে এই দুইটার মধ্যে একটা মূলদ সংখ্যা আছে। সিমিলারলি এইটা এবং এইটার মধ্যে একটা মূলদ সংখ্যা আছে। অর্থাৎ আমরা যতগুলো মূলদ সংখ্যা বের করব, প্রত্যেকটা মূলদ সংখ্যার পাশের যে সংখ্যা ওই দুইটার মধ্যে আরো একটা মূলদ সংখ্যা আমরা পাবো। ফলশ্রুতিতে এই যে দুইটা আমরা স্বতন্ত্র সংখ্যা নিয়েছিলাম, এর মধ্যে আমরা অসংখ্য কোটি কোটি মূলদ সংখ্যা পেয়ে যাব। দ্যাট ইজ কল্ড মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। এটাই হচ্ছে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। ওকে, সো আমরা এখানে কি করলাম দেখেন, আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে এমন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান, এমন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেন এই অংশটা গ্রেটার দেন 1 হয়।
তাই এটা তো একেবারে সিম্পল বিষয়। আমাদের আমাদের দেখেন এখানে বি মাইনাস এ গ্রেটার দেন কিন্তু জিরো, বি মাইনাস এ গ্রেটার দেন জিরো। আর একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে এন, তার মানে এন এর মানটা অবশ্যই জিরো থেকে কি হবে, বড় হবে, জিরো থেকে কি হবে, বড় হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখেন এন ইন্টু বি মাইনাস এ, যেটা অবশ্যই জিরো থেকে কি হবে, বড় হবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, দেখেন ধনাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু ওয়ান, প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু ওয়ান, ওয়ান থেকে ছোট কিন্তু কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নাই। তার মানে এখানে যে আমরা এনটা নিয়েছি এটা অবশ্যই ওয়ান অথবা ওয়ান থেকে বড়। তো আমরা ধরে নিলাম ওয়ান। তো ওয়ানের সাথে যখন আপনি কোনো কিছুকে গুণ করবেন, ওয়ানের সাথে যখন আপনি কোনো কিছুকে গুণ করবেন যেটা জিরো থেকে বড়, সেটা ডেফিনেটলি জিরো ওয়ান থেকে বড় হবে। আর একটু আমি এক্সপ্লেন করি, এই যে এন, এই এন হচ্ছে আপনার ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা ধরে নিলাম এন সমান ওয়ান। ধনাত্মক পূর্ণ সংখ্যার সব থেকে ছোট উপাদান হচ্ছে ওয়ান, ওয়ান থেকে ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয়, সো ওয়ান। আর বি মাইনাস এ এর মানটা কিন্তু জিরো থেকে বড়, সো আমরা ধরে নিলাম বি মাইনাস এ এর মান টু। তাহলে এই দুইটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে এন ইন্টু বি মাইনাস এ সমান দেখেন টু, হুইচ ইজ গ্রেটার দেন ওয়ান। তার মানে হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি এন থাকে তাহলে ওই এন এর সাথে যদি আমরা এই বি মাইনাস এ কে গুণ করি তাহলে এই দুইটার গুণফল ডেফিনেটলি জিরো থেকে কি হবে, সরি ওয়ান থেকে কি হবে, বড় হবে। ওয়ান থেকে বড় যদি হতো না, যদি এখানে ধনাত্মক শব্দটা যদি উল্লেখ না থাকতো, যদি বলতো শুধু পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে কাউন্ট করতে পারতেন। কিন্তু এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, সো অবশ্যই এটা জিরো থেকে বড়। আর জিরো থেকে বড় সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে ওয়ান, সো এটার সাথে আপনি যাই গুণ করেন না কেন এটা ওয়ান থেকে বড় হবে। দ্যাটস ইট, এই যে এই অংশটা। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখেন এখান থেকে আমরা এটা অবশ্যই লিখতে পারি, একেবারে সিম্পল একটা বিষয়। আচ্ছা, এখন এই জায়গাটা আমরা একটু বুঝবো। দেখেন এখানে এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি যে এন বি মাইনাস এন এ গ্রেটার দেন ওয়ান। তাহলে আমরা লিখবো এন বি গ্রেটার দেন এন এ প্লাস ওয়ান। এই যে এন বি গ্রেটার দেন এন এ প্লাস ওয়ান, এবং এটাকে দিয়ে দিব কি আমরা 1 নং সমীকরণ। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এবং এই অংশটাতে আমরা লিখেছি এটা হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুসারে। বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটা কি ছিল, এন এক্স গ্রেটার দেন ওয়াই, যেখানে এন হচ্ছে একটা বাস্তব সংখ্যা, ওয়াই হচ্ছে মানে এন হচ্ছে একটা যুগবোধক বাস্তব সংখ্যা, এক্স হচ্ছে বাস্তব সংখ্যা, আর ওয়াই হচ্ছে যে কোনো একটা সংখ্যা, মানে যে কোনো একটা বাস্তব সংখ্যা, জিরো থেকে ছোট হতে পারে, জিরো থেকে বড় হতে পারে, অথবা জিরো হতে পারে। তো এই জিনিসটা থেকে আমরা এই অংশটা পেলাম। ওকে, এখন আসেন এই জায়গাতে, দেখেন এখানে এন এ হচ্ছে একটা রিয়েল নাম্বার, এন এটা কি একটা বাস্তব সংখ্যা। ওকে, এবং কে হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। এখন বলেন তো, যদি কে একটা স্বাভাবিক সংখ্যা হয়, যদি কে একটা স্বাভাবিক সংখ্যা হয় তাহলে অবশ্যই কে প্লাস ওয়ানও একটা স্বাভাবিক সংখ্যা, ডেফিনেটলি কে মাইনাস ওয়ানও একটি কি স্বাভাবিক সংখ্যা। সিম্পল বিষয়, একেবারেই সিম্পল বিষয়। তাহলে দেখেন এই যে কে মাইনাস ওয়ান, এই মান থেকে অবশ্যই এই মানটা কি হবে, বড় হবে, অবশ্যই কি হবে, বড় হবে। আর এই দুইটার মধ্যে একটা অবশ্যই কি থাকবে, বাস্তব সংখ্যা থাকবে। সো এখানে এন এটা কিন্তু কি বাস্তব সংখ্যা। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই দুইটার মধ্যে কি একটাই বাস্তব সংখ্যা থাকে? অ্যাকচুয়ালি না, এর মধ্যে কোটি কোটি বাস্তব সংখ্যা আছে। দেখেন এখানে এটা কি একটা স্বাভাবিক সংখ্যা, সো আমরা ধরে নিলাম কে সমান 5, তাহলে কে মাইনাস ওয়ান সমান কত, 4। তাহলে এই যে দেখেন 4, আমি যদি এখানে সংখ্যা রেখা অঙ্কন করি, মনে করেন এটা আমাদের সংখ্যা রেখা, সো এটা মনে করেন -1 0 1 2 3 4, তাহলে দেখেন আর একটু যাই, 5 আছে। তাহলে দেখেন এই যে 4 এবং 5, এই দুইটার মধ্যে, এই যে 4 এবং 5 এর মধ্যে কোটি কোটি সংখ্যা আছে, সবগুলোই হচ্ছে আপনার অমূলদ সংখ্যা, সবগুলোই হচ্ছে এখানে অমূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যা আছে, অনেক সংখ্যা আছে, সংখ্যার কোনো শেষ নাই। এই 4 এবং 5 এর মধ্যে কোটি কোটি সংখ্যা আছে। তাহলে আমরা বলতেই পারি এর মধ্যে, এবং এর মধ্যে যত সংখ্যা থাকবে সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যা। কারণ এই যে আমরা লাইনটা অঙ্কন করেছি এটা কিন্তু আমাদের রিয়েল সংখ্যার লাইন, এবং এই সংখ্যাটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে অবশ্যই এই লাইনের উপর যত সংখ্যা থাকবে অ্যাবসলিউটলি দে আর রিয়েল নাম্বার, অবভিয়াসলি। সো এটা আমরা এভাবে অবশ্যই লিখতে পারি। এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে এই দুইটার মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা অবশ্যই 4 এবং 5 হবে না, কারণ এই দুইটার মধ্যে আছে। সো 4 থেকে বড়, 5 থেকে ছোট। সো এটাকে আমরা এভাবে লিখবো, এই যেভাবে লিখবো।
আশা করি ক্লিয়ার। ওকে, তারপর দেখি এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। আচ্ছা, আমি ইকুয়েশনগুলো একটু লিখে নিই। ওকে, তাহলে দেখেন এখন আমরা কি করলাম, এই যে কে ওয়ানটাকে ডান দিকে নিলাম, এই অংশটা আপাতত আমাদের দরকার নাই। তাহলে এই অংশটা থেকে, শুধু এই অংশটা থেকে আমরা লিখতে পারি কে লেস দেন এন এ, আর মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। এখন আসেন, এই যে 1 নং এবং এই যে আমাদের 3 নং, এই দুইটা থেকে এখন কাহিনী হবে। তাহলে 1 নং সমীকরণের এখানে কি আছে দেখেন, কে লেস দেন এন এ প্লাস ওয়ান। এটাকে আমি মুছে দেই। ওকে, তাহলে দেখেন এখান থেকে আমরা এই অংশটা নিব, কে লেস দেন এন এ প্লাস ওয়ান। এই যে দেখেন কে লেস দেন এন এ প্লাস ওয়ান। ওকে, আবার এখানে বলা হয়েছে এন এ প্লাস ওয়ান গ্রেটার দেন এন বি। তাহলে এটাকে আমরা এভাবে কি লিখতে পারি না, এন এ প্লাস ওয়ান লেস দেন এন বি? ডেফিনেটলি লিখতে পারি, দুইটা একই জিনিস। তাহলে দেখেন এখন এই অংশটাকে যদি এখানে আমরা আনি, তাহলে এই যে দেখেন এই হচ্ছে আমাদের অংশটা, এন এ প্লাস ওয়ান লেস দেন এন বি, সিম্পল জিনিস। ওকে, তো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি এবং এটাকে দিয়ে দেবো আমরা 4 নং ইকুয়েশন। কত নং ইকুয়েশন? 4 নং ইকুয়েশন। ওকে, সো এখন দেখেন আমাদের যে 2 ছিল এবং 4 ছিল, দেখেন এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন এবং এটা হচ্ছে আমাদের 4 নং ইকুয়েশন। এই যে দেখেন প্রথমত আমরা টোটাল অংশটা নিব। এই যে দেখেন এখানে আমরা টোটাল অংশটা নিলাম, তারপরটা এই জায়গা থেকে শুরু হয়েছে, এই যে দেখেন কে থেকে শুরু হয়েছে, এই যে আমরা নিলাম, মানে এই 2 এবং 4কে আমরা একসাথে লিখলাম। এখন এখানে যাই আছে সবটা আমরা নিব না, আমরা জাস্ট এই অংশটা নিব। তাহলে দেখেন এই যে আমরা লাইনটা লিখলাম, এখানে এন এ থেকে কে বড়, কে থেকে এন এ প্লাস ওয়ান বড়, এন এ প্লাস ওয়ান থেকে এন বি বড়। তাহলে অবভিয়াসলি আমরা বলতে পারি যে কে থেকে এন বি বড়। সো আমরা জাস্ট এই অংশটার মধ্যেই সম্পর্ক নিব, তাই বাকিগুলো আমরা এখানে লিখবো না। সো এন এ লেস দেন কে লেস দেন এন বি লিখতেই পারি। এখন দেখেন যদি আমরা এখান থেকে দেখেন এন এ লেস দেন কে লেস দেন এন বি, সো এন দ্বারা ভাগ করে দেন, তাহলে এ লেস দেন কে বাই এন লেস দেন বি। আর এটাকে আমরা লিখতে পারি এভাবে, এ লেস দেন আর লেস দেন বি, যেখানে আর সমান কে বাই এন। আর এটাই হচ্ছে একটা কি মূলদ সংখ্যা, এটা একটা কি মূলদ সংখ্যা। সো আমরা এই অংশটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমরা একটু সুন্দর করে জাস্ট লিখে নিব। দেখেন, তো এই যে আমরা লাইনটা জাস্ট আমরা এখানে লিখে নিলাম, আপনি চাইলে এটাকে ওই দিক থেকেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে এই অংশটা। ওকে, দেখেন আমাদের এখানে লাইনটা এরকম ছিল, এন এ লেস দেন কে লেস দেন এন বি। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি এ লেস দেন কে বাই এন লেস দেন বি, বা আমরা লিখতে পারি এ লেস দেন আর লেস দেন বি। এই যে দেখেন একই বিষয়, আপনি এটাকে উল্টিয়েও লিখতে পারেন অথবা এভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই যে কে বাই এন, এটা সমান আমরা ধরে নিলাম আর, এই যে আর যেটা হচ্ছে একটা কি মূলদ সংখ্যা। সো আমরা বলবো যে এ এবং বি এর মধ্যে একটি মূলদ সংখ্যা আর বিদ্যমান, এ এবং বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আর বিদ্যমান। সো এটা ছিল আমাদের সংখ্যা রেখা, মনে করেন এটা এ, এটা হচ্ছে বি। সো এর মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা পেলাম আর। ওকে, এখন সেম প্রসেসে যদি এখন আমরা এই এ এবং আর কে নিয়ে এখন আমরা কাজ করি, তাহলে এই দুইটার মধ্যে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাবো, ধরে নিলাম আর ওয়ান। আবার এই দুইটার মধ্যে যদি আমরা কাজ করি, তাহলে এখানে আমরা আরেকটা মূলদ সংখ্যা পাবো আর টু। এরপর যদি আপনি এই এ এর সাথে আর ওয়ানকে নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি আরেকটা মূলদ সংখ্যা পাবেন, ধরে নিলাম সেটা আর থ্রি। এখানে আরেকটা পাবেন আর ফোর, এখানে আরেকটা পাবেন আর ফাইভ, এখানে আরেকটা পাবেন আর সিক্স। এভাবে আপনি কোটি কোটি মূলদ সংখ্যা পাবেন, মূলদ সংখ্যার কোনো শেষ কিন্তু নাই। মানে আপনি যে দুইটা ব্যবধি নেবেন, মানে আপনার যে ব্যবধিটা থাকবে প্রত্যেকটা ব্যবধির মধ্যে আপনি একটা করে মূলদ সংখ্যা পাবেন। এই জিনিসটা জাস্ট এখানে বলা হয়েছে যে এই প্রক্রিয়া অগ্রসর হয়ে এ এবং আর এর মধ্যে আমরা একটা মূলদ সংখ্যা আর ওয়ান পাবো, আবার আর এবং বি এর মধ্যে আমরা কি পাবো, আর টু। অর্থাৎ দেখেন দেখেন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো এটা মনে করেন আমাদের একটা মূলদ সংখ্যা আর। এখন এই এ এবং আর এর মধ্যে আমরা যে মূলদ সংখ্যাটা পাবো সেটা আর ওয়ান, আর আর এবং বি এর মধ্যে পাবো সেটা হচ্ছে আর টু। আর এখানে আপনাকে মনে রাখতে হবে, এখানে আপনি যতগুলা মূলদ সংখ্যাই পাবেন না কেন, এই সবগুলাই কিন্তু এই দুইটার মধ্যে থাকবে। এই এ এবং বি যে দুইটা আপনি ইনিশিয়াল মানে প্রাথমিক যে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা নিয়েছিলেন, ওই দুইটার মধ্যেই কিন্তু এগুলো এক্সিস্ট করবে। সো এভাবে আমরা লিখে দেব। সো আমরা বলতেই পারি যে এভাবে যদি আমরা চলি, তাহলে এ এবং বি এর মধ্যে, এটা বি, এ এবং বি এর মধ্যে আমরা অসংখ্য মূলদ সংখ্যা পেয়ে যাব। সো আমরা বলতে পারি যে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা কিন্তু আমরা পেয়ে যাই।
খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন সরাসরি আমরা আমাদের সমস্যাতে চলে যাই। সো এখানে আমাদের একটা বিষয় ক্লিয়ারলি বুঝতে হবে যে এই যে এখানে ডেনসিটি থিওরাম, দেখেন একটু বোঝার চেষ্টা করি আমরা। এই যে আমাদের ডেনসিটি থিওরাম আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যার ক্ষেত্রে হতে পারে বা অমূলদ সংখ্যার ক্ষেত্রে হতে পারে, সেটা আমরা কিভাবে প্রুফ করব। দেখেন, যদি প্রশ্ন আসে আপনার যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, একটু আমরা বোঝার চেষ্টা করি, যদি প্রশ্ন আসে বাস্তব সংখ্যার ক্ষেত্রে ঘনত্ব উপপাদ্য বা ডেনসিটি থিওরাম বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে কিন্তু আপনাকে মূলদ সংখ্যার ক্ষেত্রে যে ঘনত্ব উপপাদ্য সেটাও করতে হবে এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে ঘনত্ব উপপাদ্য সেটাও করতে হবে। আর যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় যে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো অথবা অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে সেই কোয়েশ্চেন অনুযায়ী আমরা সেটাকে সমাধান করব। তো আমরা এই কোয়েশ্চেনটা খুবই সহজভাবে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল দেখেন আমরা কি করব, আমরা ধরে নিলাম এ এবং বি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা, যেখানে যেখানে এ হচ্ছে বি থেকে ছোট। আচ্ছা, স্বতন্ত্র বাস্তব সংখ্যা মানে কি? দেখেন, আমরা র্যান্ডমলি দুইটা বাস্তব সংখ্যা নিতে পারি। সো আমরা ধরে নিলাম এ হচ্ছে একটা বাস্তব সংখ্যা 2, বি হচ্ছে একটা বাস্তব সংখ্যা, মনে করেন 5। মানে এখানে আপনি আপনার মতো করে নিলেন যে এ থেকে বি বড়। দেখেন, আপনাকে যদি আমি বলি যে দুইটা স্বতন্ত্র সংখ্যা নেন, স্বতন্ত্র মানে দুইটা একই রকম হবে না, তাহলে যেহেতু আপনি দুইটা স্বতন্ত্র সংখ্যা নেবেন তাহলে অবশ্যই একটা ছোট হবে এবং একটা কি হবে, বড় হবে, ডেফিনেটলি হবে, কারণ এগুলো স্বতন্ত্র বাস্তব সংখ্যা। আর আমি যদি স্বতন্ত্র না বলি, এর মানে হচ্ছে আপনি একই সংখ্যা দুইবার নিতে পারেন, অর্থাৎ আপনি দুইবার টু নিলেন, এরকম আপনি চিন্তা করতে পারেন। সো আমরা এখানে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা নিব, অর্থাৎ দুইটা ভিন্ন ধরনের বাস্তব সংখ্যা নিব। যেহেতু দুইটা ভিন্ন, তাহলে অবশ্যই একটা বড় হবে এবং একটা ছোট হবে। সো আমরা এখানে ধরে নিলাম যে এ থেকে বি হচ্ছে বড়। আপনি চাইলে এটাকে বি থেকে বড় এটাও ধরতে পারেন, সমস্যা নাই। এখন দেখেন, যেহেতু এখানে এ থেকে বি বড়, অর্থাৎ বি গ্রেটার দেন এ, তাহলে এটাকে আমরা অবশ্যই লিখতে পারি যে বি মাইনাস এ গ্রেটার দেন 0। দেখেন, আরো সহজভাবে চিন্তা করি, এখানে কিন্তু বি বড়, সো আমরা ধরে নিলাম বি সমান 5 আর এ হচ্ছে ছোট, সো এ সমান হচ্ছে 2। তাহলে আমরা যদি বি মাইনাস এ করি, অর্থাৎ 5 মাইনাস 2 করি, তাহলে কি হবে 3, হুইচ ইজ গ্রেটার দেন 0, যেটা অবশ্যই 0 থেকে কি হবে, বড় হবে। এটা একেবারে সিম্পল বিষয়, যেহেতু এখানে দুইটা আমরা স্বতন্ত্র বাস্তব সংখ্যা নিব, সো একটা অবশ্যই বড় এবং একটা অবশ্যই কি হবে, ছোট হবে। এখন আমরা একটা এম আর একটা সংখ্যা নিলাম, যেটা একটা বাস্তব সংখ্যা এবং এটা কিন্তু পূর্ণবর্গ নয়, মানে হচ্ছে এটাকে বর্গমূল করলে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না, এরকম একটা সংখ্যা আমরা এখানে নেব। তারপর দেখেন, সো অবশ্যই √m একটা বাস্তব সংখ্যা হবে। এখন এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা এমটা কি নিয়েছি, এম হচ্ছে একটা বাস্তব সংখ্যা বাট পূর্ণবর্গ নয়, অর্থাৎ এই যে 4, 9, 16, 25 এই টাইপের সংখ্যা আপনি নিতে পারবেন না। কেন পারবেন না? কারণ এগুলোকে যদি আপনি বর্গমূল করেন, তাহলে দেখেন এটা পাবো 2, এটা 3, এটা 4, এটা 5, মানে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই সবগুলো হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তার মানে এমন কোনো সংখ্যা নেওয়া যাবে না যেটাকে বর্গমূল করলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। সো আমরা এখানে এম একটা বাস্তব সংখ্যা নিলাম, যেটা অবশ্যই পূর্ণবর্গ নয়। তাহলে এই সংখ্যাটার যদি আমরা বর্গমূল করি, তাহলে এটা অবশ্যই বাস্তব সংখ্যা হবে। দেখেন, এগুলোতে নেওয়া যাবে না, সো আমরা মনে করেন নিলাম 3। তো এটাকে যদি আমরা এম হচ্ছে একটা বাস্তব সংখ্যা, সো আমরা ধরে নিলাম এম সমান হচ্ছে 3। তাহলে দেখেন √m, সো এটাকে যদি আমরা √m করি, অর্থাৎ √3, এই √3 অবশ্যই রিয়েল নাম্বার, 1.73 সামথিং হবে, বাট এটা অবশ্যই একটা কি রিয়েল নাম্বার, এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন নাই। এটা মূলদ নাকি অমূলদ সেটা পরের বিষয়, বাট এটা একটা বাস্তব সংখ্যা। সো বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম অনুযায়ী আমরা কি জানি, এই বিষয়ে যাওয়ার আগে দেখেন এখানে কি ছিল, এখানে ছিল আমাদের a লেস দেন বি, মানে এ বি থেকে ছোট। এখন উভয় পক্ষকে আমরা √m দ্বারা ভাগ করে দেব, অর্থাৎ a/√m এটা হয়ে যাবে b/√m।
√m, এবং এখানে অবশ্যই অবশ্যই আপনাকে এটা এখানে ক্লিয়ারলি ইন্ডিকেট করতে হবে যে m এর মানটা 0 থেকে বড়। প্রশ্ন হচ্ছে কেন? আমি 0 থেকে ছোট নিলে কি সমস্যা? 0 থেকে যদি আপনি ছোট নেন তাহলে এখানে যে অসমতার চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে লেস দেন। সো এখানে যে আমরা √mটা নিয়েছি ওটা অবভিয়াসলি 0 থেকে বড় একটা সংখ্যা নিয়েছে, এবং এটা অবশ্যই একটা কি বাস্তব সংখ্যা। ওকে, সো আমরা দেখেন তাহলে দুইটা বাস্তব সংখ্যা। সো এখানে এই যে a/√m এটাও একটা বাস্তব সংখ্যা, b/√m এটাও একটা কি বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে যে ঘনত্ব উপপাদ্যটা সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে দেখেন এই জায়গাটা আমরা একটু এখানে বোঝার চেষ্টা করব। দেখেন আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম a = 2, b = 5। ওকে, আবার এখানে যে m, এই m সমান আমরা ধরেছিলাম 3, তাহলে √m সমান হচ্ছে √3। তাহলে দেখেন এই যে a/√m অর্থাৎ 2/√3, এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা, অবশ্যই একটা বাস্তব সংখ্যা। 0 পয়েন্ট সামথিং আসে আর 1 পয়েন্ট সামথিং আসে, যাই আসে না কেন এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা। তারপর দেখেন b/√m, তাহলে এখানে b সমান কত 5 আর m সমান কত, মানে √m সমান হচ্ছে √3, এটাও অবশ্যই একটা কি বাস্তব সংখ্যা। এবং বাস্তব সংখ্যার ঘনত্ব উপপাদ্য অনুযায়ী আমরা এই অংশটা কিন্তু লিখতে পারি, মানে এটা আমরা লিখেছিলাম, জাস্ট এই অংশটি আমরা এখানে লিখেছি। ওকে, এখন আসেন আমাদের পরের জায়গাতে। সো এরপরে আমাদেরকে কি করতে হবে দেখেন। সো এখন আমরা যে মূলদ সংখ্যার যে ঘনত্ব উপপাদ্যটা ছিল, অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য প্রুফ করার জন্য আপনাকে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যটা একটু জানতে হবে। সো মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যতে কি বলা হয়েছে দেখেন, মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যতে একেবারে সিম্পল একটা কথা বলা হয়েছে যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা থাকবে। দেখেন এখানে আমি যদি একটা সংখ্যা রেখা অঙ্কন করি, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা। সো এটা হচ্ছে মনে করেন আমাদের 0, এটা মনে করেন -2, এটা হচ্ছে 2। তাহলে এই যে -2 থেকে শুরু করে 2 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান, মানে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য অনুযায়ী এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। যেমন এখানে দেখেন 2 এবং 0 এর মধ্যে মনে করেন এখানে -1, এটা মনে করেন 1। তাহলে দেখেন -2 -1 এর মধ্যে আছে মনে করেন এরকম -1/2, বা এখানে আছে আমাদের 1/2, এখানে আছে আমাদের 2/3, মানে এখানে দেখেন দশমিক অনেক মান আছে, কোটি কোটি মান আছে, এখানে মানের কোনো শেষ নাই। 2 এবং 3 এর মধ্যে কি আছে দেখেন, 2 এবং 3 এর মধ্যে আছে আমাদের 3/2, 3/4, 3/5, 3/6, এরকম কোটি কোটি মান আছে। তার মানে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। কয়টা আছে? অসংখ্য মূলদ সংখ্যা আছে। এই কথাটাই হচ্ছে মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। আর অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যতে কি বলা হয়েছে, একেবারে সেম কনসেপ্টটাই অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্যতেও বলা হয়েছে। দেখেন কি বলা হয়েছে, দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। তার মানে আপনি যদি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা নেন, যেটা আমরা একটু আগে বললাম, এর মধ্যে অসংখ্য আপনি অমূলদ সংখ্যা পাবেন, অসংখ্য অমূলদ সংখ্যা পাবেন। এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। ওকে, সো আমরা মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য থেকে আমরা কি জানি, যে দুইটা বাস্তব সংখ্যার মধ্যে একটা কি থাকবে, মূলদ সংখ্যা বিদ্যমান। এবং আমরা ধরে নিলাম দেখেন দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, বাট আমরা একটা মূলদ সংখ্যা নিয়ে দেখাবো প্রথমে। আমরা ধরে নিলাম যে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে একটা মূলদ সংখ্যা বিদ্যমান এবং সেটা হচ্ছে r, আমরা ধরে নিলাম। তাহলে এই rটা অবশ্যই একটু আগে আপনি যে দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা ধরেছিলেন, দেখেন এটা কিন্তু একটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা, এটাও একটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা, এই দুইটার মধ্যে কি থাকবে, একটা মূলদ সংখ্যা থাকবে। দেখেন এটা কিন্তু আমাদের একটা কি, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এখন আপনি কি করব দেখেন, এখন আমরা √m দ্বারা গুণ করে দিব, তাহলে হয়ে যাবে a r√m b। এখন একটা জিনিস মনে করে দেখেন, এখানে rটা কি ছিল, rটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। তো আমরা হিসাবের জন্য ধরে নিলাম r = 7, এটা আমরা ধরে নিয়েছি আমাদের হিসাবের সুবিধার জন্য। আচ্ছা, এখানে আমাদের কি ছিল, r√m, তাহলে এটা হয়ে যাবে 7√3, কারণ আমরা m = 3 ধরেছিলাম। আপনি যে কোনো সংখ্যা ধরে দেখতে পারেন। তাহলে দেখেন এই যে সংখ্যাটা, এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা, এটা একটা ডেফিনেট, এটা একটা অমূলদ সংখ্যা। আমরা অমূলদ সংখ্যা কিভাবে চিনবো, পূর্ণবর্গ নয় এরকম সকল সংখ্যার বর্গমূল ডেফিনেটলি অমূলদ সংখ্যা হবে। এখন দেখেন এটা যেহেতু অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যার সাথে আপনি অমূলদ সংখ্যা গুণ করলে সেটা অমূলদ সংখ্যা হবে, মূলদ সংখ্যা গুণ করলে সেটা অমূলদ সংখ্যাই হবে। তাহলে
এই যে আমরা মান পেলাম এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি এই যে এ এবং বি এই দুইটা কিন্তু আমাদের স্বতন্ত্র বাস্তব সংখ্যা ছিল। কি ছিল? স্বতন্ত্র বাস্তব সংখ্যা ছিল। তাহলে এই দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে একটা কি পেয়ে গেলাম আমরা? অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। তো একেবারে সিম্পল জিনিস। আচ্ছা এখন দেখেন এটা যে অমূলদ সংখ্যা সেটা আমরা বুঝলাম কিভাবে? এই 7√3 কিন্তু একটা মান আসবে, 7√3 একটা কি আসবে? মান আসবে। এই যে মানটা আসবে এই মানটা কিন্তু অমূলদ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি এ এবং বি এর মধ্যে একটা অমূলদ সংখ্যা আছে। আচ্ছা ঠিক আছে, আর এটা এখানে লিখে দিবেন যে জেড ইকুয়াল টু হচ্ছে r√m, এটা হচ্ছে একটা কি অমূলদ সংখ্যা। তো এই প্রসেসটা যদি আমরা বারবার পুনরাবৃত্তি করি তখন কি হবে দেখেন, এই প্রসেসটা যদি আমরা বারবার পুনরাবৃত্তি করি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে এখন যদি আমরা এ এবং জেড এই দুইটাকে দুইটা স্বতন্ত্র সংখ্যা হিসেবে চিন্তা করি, মানে এই এ এবং জেড, এ দেখেন আমাদের এখানে কি ছিল, পেয়েছি এ লেস দেন জেড লেস দেন বি। এখন আমরা যদি এই অংশটাকে বাদ দিয়ে দিই, এখন মনে করেন এই দুইটাকে যদি আমরা স্বতন্ত্র সংখ্যা হিসেবে চিন্তা করি, মনে করেন এটা একটা সংখ্যা রেখা, এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে জেড, তো দেখবেন যে এ এবং জেড এর মধ্যে আপনি একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবেন, একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবেন। সো আমরা ধরে নিলাম এই অমূলদ সংখ্যাটার নাম হচ্ছে r1। আবার দেখেন এখানে কি ছিল, এখানে ছিল আমাদের a লেস দেন জেড লেস দেন বি। সো এই অংশটা বাদ দিয়ে দেই, তাহলে জেড এবং বি কে যদি আমরা নেই, তো মনে করেন এটা হচ্ছে আমাদের একটা সংখ্যা রেখা, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে বি। তাহলে এরকম যদি আমরা জেড এবং বি দুইটা স্বতন্ত্র বাস্তব সংখ্যা নেই, তাহলে এই দুইটার মধ্যে আপনি এখানে একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবেন, এখানে একটা অমূলদ সংখ্যা পেয়ে যাবেন, আবার এই দুইটার মধ্যে এখানে একটা অমূলদ সংখ্যা পাবেন, আবার এই দুইটার মধ্যে এখানে একটা অমূলদ সংখ্যা পাবেন, আবার এই দুইটার মধ্যে এখানে একটা অমূলদ সংখ্যা পাবেন। মানে এগুলোর মধ্যে কোটি 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 অমূলদ সংখ্যা আছে। সো আমরা বলতে পারি কি যে এভাবে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা আর পেলাম, আর বলতে হচ্ছে এই যে এটা, সরি এটা জেড হবে, এখানে আমরা ধরেছিলাম মূলদ সংখ্যাটা হচ্ছে জেড, তাহলে জেড এর মধ্যে একটা অমূলদ সংখ্যা। আচ্ছা এখানে আমরা একটু এটাকে নিই, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে Z1, এটা হচ্ছে জেড, দেখেন এটা হচ্ছে জেড, এটা হচ্ছে Z1, দেখেন এখানে এইখানে কেটে দিব আমরা, এটা হবে জেড, Z1, জেড, Z1, Z2, Z2। আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করি, দেখেন জেড পাবো, তারপর Z1 পাবো, তারপর আমরা Z2 পাবো। এভাবে আমরা কোটি কোটি অমূলদ সংখ্যা পাবো। দেখেন প্রথমে আমরা কি পেয়েছি, জেড পেয়েছি, কি পেয়েছি, জেড পেয়েছি, তারপর এই দুইটার মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে Z1, এটা মনে করেন Z1, তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা Z2, অর্থাৎ জেড এবং বি এর মধ্যে যেটা পাবো সেটা হচ্ছে Z2, তারপর হচ্ছে Z3, তারপর আবার এই দুইটার মধ্যে আমরা আরেকটা পাবো, সো এটা মনে করেন Z5, এই দুইটার মধ্যে আমরা আরেকটা পাবো, মনে করেন Z6। এরকম কোটি কোটি অমূলদ সংখ্যা আমরা এখানে পেয়ে যাব। এগুলো অ্যাকচুয়ালি আর হবে না, এগুলো জেড হবে, একটু ঠিক করে নেবেন। তো এভাবে আমরা বলতে পারি, তাহলে এভাবে আমরা বলতে পারি যে যেহেতু দুইটা স্বতন্ত্র সংখ্যার মধ্যে আমরা একটা অমূলদ সংখ্যা পাচ্ছি, তার মানে আমরা বলতে পারি যে দুইটা স্বতন্ত্র সংখ্যার মধ্যে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা কিন্তু পেতে পারি। তো খুবই সহজ একটা কোয়েশ্চেন ছিল, আশা করি বুঝতে পেরেছেন। এই থিওরামটা আপনি অনেকভাবে প্রুফ করতে পারবেন, বইয়ের মধ্যে দেখবেন এটা অন্যভাবে দেয়া আছে, আপনি চাইলে ওইভাবেও প্রুফ করতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে এই নিয়মটা সব থেকে সহজ এবং খুব ইজিলি আমরা এটাকে ক্যাচ করতে পারবো, এই জন্য আমি এই নিয়মে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সবাইকে।